জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন, বিদেশি বিনিয়োগ বাড়াতে অনুমোদন পেল ভিসা নীতিমালা। প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের মদতে 5 আগস্ট বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে হাসিনা। বিচারপতি খায়রুল হকের জামিন মুক্তিতে বাধা নেই, দাবি আইনজীবীদের। এমপি গাজী নজরুলের হাইকোর্টে আগাম জামিন। এবং আইনের শাসন প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বলছে বিএনপি। ফ্যাসিবাদকে প্রশ্রয় মানবে না জামায়াত। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধকে রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার হিসেবে উল্লেখ করে সভায় বলা হয়, মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং নিশ্চিতকরণ রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য। সরকার মানবাধিকার সুরক্ষায় অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ব্যাংক রেজুলেশন সংশোধন আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে আজকের মন্ত্রিসভা। এছাড়া আধুনিক এবং সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে বিদ্যমান ভিসা পদ্ধতি যুগোপযোগী, নিরাপদ, গতিশীল এবং সহজীকরণের উদ্দেশ্যে ভিসা নীতিমালা 2026 অনুমোদন দেওয়া হয়। এতে 34টি ভিসা ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। ফ্যাসিবাদীরা দেশকে ঋণ ও আমদানি নির্ভর করেছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি সম্মেলনে একথা বলেন তিনি। চলতি মেয়াদের মধ্যে এ পর্যায়ক্রমে প্রতিটি নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় ও অর্থনৈতিক সহায়তা কাঠামোর আওতায় আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকার প্রধান। এরই অংশ হিসেবে দেশের 3টি গ্রামকে এসডিজি ভিলেজে পরিণত করা হচ্ছে বলেও জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজের পাইলট প্রোগ্রামের আওতায় 3 গ্রামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রাম 3টি হল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকুপ উপজেলার পানখালী ও রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি। ভিলেজ 3টি এসডিজি ভিলেজ, অর্থাৎ এসডিজি যেসব পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি কনফারেন্সে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচিতে গুরুত্ব পাচ্ছে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি। এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। বাংলাদেশ যেভাবে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এমডিজি বাস্তবায়নের সাফল্যের পরিচয় দিয়েছিল, একইভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রেও বাংলাদেশ যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করে চলেছে। শুধু শহরকেন্দ্রিক উন্নয়ন নয়, কৃষকের উৎপাদনশীলতা বাড়াতে ফার্মার্স কার্ড, খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও জীবনচক্র ভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিকল্পনা রয়েছে সরকারের এসডিজি বাস্তবায়ন কৌশলে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং বর্তমান রাষ্ট্র সংস্কারের 31 দফা ঐতিহাসিকভাবেই প্রতিটি ভিশন এবং মিশনের সঙ্গে এমডিজি কিংবা বর্তমানে এসডিজির খুব বেশি অমিল নেই। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে 5 বছরে 20,000 কিলোমিটার নদী খাল খনন ও 25 কোটি বৃক্ষরোপণের লক্ষ্য তুলে ধরেন সরকার প্রধান। সর্বোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ এবং এসডিজি বাস্তবায়নে অর্জিত অগ্রগতির সুসংহত করতে বর্তমান সরকার পুনরুদ্ধার, পুনর্বাসন, পুনর্গঠন বা রিকভারি, রিহ্যাবিলিটেশন এবং রিকনস্ট্রাকশন এই 3R কৌশল গ্রহণ করেছে। স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার হবে সার্বজনীন এবং
একটি কল্যাণ রাষ্ট্র যেখানে প্রতিটি নাগরিকের অর্থনৈতিক সুযোগ ও আন্তঃপ্রজন্ম ন্যায্যতা নিশ্চিত থাকবে। সরকার প্রধান প্রত্যাশা করেন গ্রাম থেকে জাতীয় পর্যায়ে ধারাবাহিক পরিবর্তনের মধ্য দিয়ে 2030 সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। 2030 সাল নাগাদ টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্য অর্জনের লক্ষ্যে আসুন আমরা সবাই দৃঢ় সংকল্প নিয়ে কাজ করি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এসডিজি। ভারতের মদদে 5ই আগস্ট পলাতক শেখ হাসিনা দেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে একথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনও কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, একজন হাইকমিশনারের সঙ্গে সরকার প্রধানের বৈঠকে সাধারণত চুক্তি বা এ ধরনের সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় না। দণ্ডপ্রাপ্ত হাসিনা তার জায়গা হচ্ছে জুডিশিয়ারি। বাংলাদেশের একটা কম্পিটেন্ট কোর্ট তার বিচার করেছে, তাকে দণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিষয়ে কি হয়, তাকে কাস্টডিতে নেওয়া হয় এবং তার যদি কিছু বক্তব্য থাকে, আত্মপক্ষ সমর্থনের কিছু থাকে, সেটা আদালতে বলবে। তো 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার 62.25%। কমেছে জিপিএ 5 এর সংখ্যা। জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন শিক্ষার্থী। সকালে সচিবালয়ে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, পরীক্ষার্থীরা আবেদন করলে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে। এছাড়া শূন্য পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। মফিউর রহমানকে সঙ্গে নিয়ে উষা ফেরদৌসের রিপোর্ট। মাধ্যমিকের ফল হাতে আসতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সারা দেশের মতো রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানেও ছিল উৎসবের আমেজ। শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এই ধাপ সফলতার সঙ্গে পার হতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। আল্লাহর রহমতে গোল্ডেন এসেছে সবকিছুতে। আমি আসলে ভাবিনি যে আমি ভালো করতে পারবো। যারা পাস করেছে, যারা ভালো রেজাল্ট করেছে, তারা এফোর্ট দিয়েই করেছে। আমার যেটা মনে হয় যে জিপিএ 5 বা একটা পাস করা আসলে জীবনে সবকিছু না। ফেল করার ক্ষেত্রে যেটা ওদের আবার সেটা রিটেক নেওয়া লাগবে, এটা আসলে খুব পেইনফুল একটা এক্সপিরিয়েন্স। যেহেতু জিপিএ কমার্সে তার মানে খাতাটা ঠিকভাবে মূল্যায়ন করছে। এবার এইচএসসিতে গড় পাশের হার 62.25%। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশ করেছে 64.5% শিক্ষার্থী। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে 55.49 এবং কারিগরিতে পাশের হার 58.20%। এবছরে মাধ্যমিকে পাশের হার কমেছে 6.2%। একই অবস্থা জিপিএ 5 এর ক্ষেত্রেও। গেল বছর জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। এবার এই সংখ্যা নেমে দাঁড়ায় 1,16,676 জনে। রোববার সকালে সচিবালয়ে 2026 সালের ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, ফলাফল নিয়ে কারো আপত্তি থাকলে খাতা পূর্ণ মূল্যায়নের সুযোগ থাকবে। যদি কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযুক্ত রয়েছে সেটা যদি না দিয়ে থাকে, দেয়ার উইল বি রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃ পরীক্ষা করা হবে। সাধারণ বোর্ডের মধ্যে পাশের হারও জিপিএ 5 প্রাপ্তিতে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। পাশের হারে দ্বিতীয় অবস্থানে যশোর আর সবচেয়ে পিছিয়ে ময়মনসিংহ বোর্ড। এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 669টি। উল্লেখযোগ্য হারে বেড়েছে শূন্য পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা। শিক্ষামন্ত্রী বলেন, ফল বিপর্যয়ে পড়া স্কুলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশের শিক্ষা ব্যবস্থা যদি কোনো রকম ভাবে সংখ্যা কমতে থাকে এবং 0% যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে, সেগুলোকে অ্যাড্রেস করা, এই এক্সপেরিয়েন্সটি আমার আছে এবং সেই এক্সপেরিয়েন্সের আলোকেই আমরা কাজ করব।
এ সময় প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, প্রত্যেকের মেধার মূল্যায়ন করতে চায় সরকার। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা নিয়ে বের হয়ে আসবে। সুতরাং যে শিক্ষার্থী যেভাবে পড়াশোনা করেছে, নির্মোহভাবে যে মূল্যায়ন হয়েছে এবং মূল্যায়নের জন্য যারা নিরীক্ষণকারী রয়েছেন শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, সেভাবে রেজাল্ট এসছে। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় 18,29,485 জন শিক্ষার্থী। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবারও এগিয়ে রয়েছে মেয়েরা, তবে কমেছে পাশের হার। সর্বোচ্চ পাশের হার ঢাকা শিক্ষা বোর্ডে ৭১.63%। ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাশ করেছে চট্টগ্রাম বিভাগে। আর এবার দেশের ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করেনি। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১৯,০৪,০৮৬ জন শিক্ষার্থী। গেল বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কম ছিল ৭৪,৬০১ জন। পরীক্ষার্থীর সংখ্যা কমলেও বেড়েছে পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। এবার কেন্দ্র ছিল ৩,৮৮০টি আর অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩০,৪০২টি। তবে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৬৮তে। বিপরীতে কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে হয়েছে ৩১২টি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি ও কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। বিদেশের কেন্দ্রগুলোর মধ্যেও একটি কেন্দ্রে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। গ্রুপ ভিত্তিক ফলাফলও রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাশের হার ৭৭.৭৯% আর ছাত্রীদের ৮০.৯০%। মানবিক বিভাগে ছাত্রদের পাশের হার ৪১.১৪%-এর বিপরীতে ছাত্রীদের ৫৪.৩৮%। আর ব্যবসা শিক্ষা বিভাগে ছাত্রদের পাশের হার ৫৯.৯৮%, যেখানে ছাত্রীদের পাশের হার ৬৯.৯২%। অর্থাৎ ৩ বিভাগে ছাত্রীদের পাশের হার ছাত্রদের তুলনায় বেশি। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার গড় পাশের হার ৫৫.৪৯%। এ বোর্ডে জিপিএ 5 পেয়েছেন ৬,৭১৬ জন শিক্ষার্থী। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮.২০%। জিপিএ 5 পেয়েছেন ৩,৯৫১ জন। বিদেশের ৯টি কেন্দ্রে এবার মোট ৪০২ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৫৪ জন আর অকৃতকার্য হয়েছেন ৪৮ জন। বিদেশের একটি কেন্দ্রে শতভাগ শিক্ষার্থী পাশ করলেও অন্য একটি কেন্দ্রে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। ফলাফলের আরেকটি উল্লেখযোগ্য দিক, এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ছাত্রদের তুলনায় ১,০৭,৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছেন। শুধু পাশের হারেই নয়, জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছেলেদের তুলনায় ১১,৪০১ জন বেশি মেয়ে জিপিএ 5 পেয়েছেন। সব মিলিয়ে ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক পাশের হার দাঁড়িয়েছে ৬২.২৫%। এবার জিপিএ 5 পেয়েছেন ১,১৬,৬৭৬ জন শিক্ষার্থী। সার্বিক ফলাফলের তুলনায় বিদেশি কেন্দ্রগুলোতে পাশের হার অবশ্য বেশ ভালো, তবে দেশের ভিতরে বোর্ড ও বিভাগ ভেদে ফলাফলে রয়েছে বড় ধরনের ব্যবধান। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। সবশেষ মামলায় জামিন হওয়ায় তার মুক্তিতে বাধা নেই বলে দাবি করেছেন আইনজীবীরা। সোমবার বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। এদিকে গোপন ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। হাইকোর্ট থেকে এই আগাম জামিন নেন তিনি।
গণতন্ত্র প্রতিষ্ঠায় আইন ও সাংবিধানিক সংস্কারের পাশাপাশি রাজনৈতিক নেতাদের মানসিকতা পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে সিডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনে ফলাফল মেনে নেওয়ার সংস্কৃতিও গড়ে ওঠা জরুরি। বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের উপর গুরুত্ব দেন রুহুল কবির রিজভী। ইমদাদুল হক খানের প্রতিবেদন। 2026 সালের নির্বাচন ঘিরে রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতা এবং গণতান্ত্রিক উত্তরণের পথ নিয়ে আয়োজিত স্টেক হোল্ডার সংলাপে উঠে আসে রাজনীতিতে অর্থের উৎস ও স্বার্থের দ্বন্দ্বের মতো বিষয়গুলো। এতে বক্তারা বলেন, রাজনীতিকে জীবিকা নির্বাহের মাধ্যম হিসাবে দেখা হলে দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার শঙ্কা থেকেই যাবে। রাজনীতিকে পেশা হিসাবে নিয়ে এই পেশাকে টিকিয়ে রাখার জন্য অন্যান্য যে ইকোনমিক সোর্সগুলো রয়েছে, আনএথিক্যাল ইকোনমিক সোর্সগুলো রয়েছে, চাঁদাবাজি টেন্ডারবাজিতে মানুষকে নিরুৎসাহিত করা যায়, পলিটিশিয়ানদেরকে নিরুৎসাহিত করা যায়, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। গণতন্ত্র যেটা বলে যে একজন মানুষ ইলেকশনের আগে, ইলেকশন চলাকালীন সময়, ইলেকশনের পরে তার মতামত, অপিনিয়ন, ভোট যেটাই হোক না কেন সে নিরাপদে থাকবে ইনফ্যাক্ট সারা বছর। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ নিয়ে মানুষের প্রত্যাশা অনেক। স্বাধীন ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন এবং অবাধ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করে সেই জন আকাঙ্ক্ষা পূরণের জন্য রাজনৈতিক দলকে দায়িত্ব নিতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো ডেভেলপ হবে, এটাই তো মানুষ চেয়েছে। জুডিশিয়ারি সত্যিকার অর্থে স্বাধীন হবে, গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশ করবে, তবে সেটা সত্য মত প্রকাশ করবে, কোনো বানোয়াট মিথ্যা অপপ্রচার কলঙ্কমূলক নয়। বিচারকদেরও রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বলেন, অতীতে বিচারকের এজলাস থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার ইতিহাস আছে, ভবিষ্যতে এর পুনরাবৃত্তি কাম্য নয়। বিচারকরা হচ্ছে তারা তাদের মত প্রকাশের ক্ষেত্রে, তাদের রায় প্রদানের ক্ষেত্রে একেবারে সুবিবেচনা প্রসূত ভাবেই তারা সেটি দেবেন। এই মানসিকতা সম্পন্ন মানুষই বিচারক হোক, এটাই মানুষের কামনা। তবে সরকারের সমালোচনার ক্ষেত্রেও রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। একটি রাজনৈতিক দল হিসাবে সে দলীয় কোনো ধরনের মস্তান এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, কোনো দখলের সাথে যুক্ত হয়েছে, কাউকে ক্ষমা করে। ইমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। সময়ে আর কোনো ফ্যাসিবাদীকে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে গাইবান্ধার সাঘাটায় জামায়াত শিবিরের 2 কর্মীর খুনিদের বিচারের দাবি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। এ সময় বিএনপিকে জনরায় মেনে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে গণতন্ত্রের পথ উন্মুক্ত করার আহ্বানও জানান শফিকুর রহমান। যে পথে হাঁটছেন, যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটতেছেন। এই পথে যারাই হাঁটবেন তাদেরকে পালাতে হবে। জনগণের রায় মেনে নিন, সংস্কার সাধন করুন, ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করুন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তা খুলে দিন। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন, বিদেশি বিনিয়োগ বাড়াতে অনুমোদন পেল ভিসা নীতিমালা। প্রধানমন্ত্রী দিল্লি সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের মদদে 5 আগস্ট বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে হাসিনা। বিচারপতি খায়রুল হকের জামিন মুক্তিতে বাধা নেই, দাবি আইনজীবীদের। এমপি গাজী নজরুলের হাইকোর্টে আগাম জামিন। এবং আইনের শাসন প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বলছে বিএনপি। ফ্যাসিবাদীকে প্রশ্রয় মানবে না জামায়াত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।